আচ্ছা, ওকে। তাহলে ওটা কি বোঝা গেছে 12 নম্বরটা? 12 নম্বরটা কি বোঝা গেছিল জয়িতা? হ্যালো, আমি এটার কথা বলতে চাচ্ছি, এটা কি বোঝা গেছে? হ্যালো, জয়িতা শুনতেছো? জয়িতা, অর্নি শুনতেছো? তোকে আমি রিমোট কন্ট্রোল দিয়ে দিচ্ছি, হ্যাঁ? কি রে কাটে না কেন? আমার কন্ট্রোল আমি করবো। আচ্ছা, সেই নেটের বেশি সমস্যা হচ্ছে না আমার সমস্যা, এটা বুঝতেছি না। অর্নি কি শুনতেছো? হ্যালো, অর্নি কি শুনতেছো? জয়িতা কি শুনতেছো? হ্যালো। জি ভাইয়া। আচ্ছা, তো 12 নম্বর তো আসলে বুঝে গেছিল। আসলে আমরা 13 নম্বরটা দেখি, নাকি 12 নম্বরটা আবার বলতে হবে? না ভাইয়া, লাগবে না।
আচ্ছা 13 নম্বর দেখেন, অর্নিল লাগলে বলিও। একটি রম্বসের একটি কর্ণ 10 মিটার, ক্ষেত্রফল 120 বর্গ মিটার, ইজি অঙ্ক। একটা রম্বসের আমরা জানি সূত্র হচ্ছে হাফ d1 d2, অর্থাৎ হাফ ইন্টু দুইটা কর্ণের গুণফল। তাহলে একটা কর্ণের মান দেওয়া আছে, একটা কর্ণের মান বের করে নিতে হবে, শেষ। ওকে, আচ্ছা উদাহরণ। ওকে, আরেকটা প্রশ্ন আছে, পরিসীমা নির্ণয় করো। ওকে ফাইন, প্রশ্নটা পেয়েছি না। আচ্ছা, ঝামেলাটা কোথায়, কোন জায়গায় ঝামেলা, আমি জিনিসটা একটু আপনাদেরকে বলি। তো এখানে আমাকে কর্ণের মান দেওয়া আছে, ভালো কথা, ক্ষেত্রফল দেওয়া আছে অপন কর্ণ। তো প্রথমত আপনি কর্ণের মান জানেন একটা, তো অপর কর্ণের মান আপনি বের করে ফেলেন 10 মিটার আর 24 মিটার। ঠিক আছে, এবার আপনাকে বলতে হচ্ছে পরিসীমা। তো পরিসীমা মানে হচ্ছে চার বাহুর সমষ্টি, বা এখানে একটা বাহু মানে 4 দ্বারা গুণ করলে পরিসীমাটা কি হয়ে যাবে, বের হয়ে যাবে। এখন ভাইয়া আমাকে কর্ণের মান দেওয়া আছে, ঠিক আছে, আপনাকে কি বের করতে হবে, পরিসীমা বের করতে হবে। তো মানে বাহুর মান বের করতে হবে। আপনি কিভাবে করবেন, নর্মালি এই ধরনের চিত্র হচ্ছে এইটা, ঠিক আছে। আমি কিছু ডাটা মেনশন করে দিই। 40 36 24 টাকা। তাহলে আমার দুইটা কর্ণ আসছে, একটা হচ্ছে আপনার কত মিটার দেওয়া আছে, 10 মিটার, একটা 24 মিটার। ছোট হচ্ছে বিডিটা, তো বিডি কে আমি লিখলাম 10, আর বড় হচ্ছে যেহেতু এটা, তাহলে এটাকে দিলাম হচ্ছে 24। আচ্ছা, দেখি জয়িতা বলো তো এটা কি করা যায়। জয়িতা বলো তো ভাই, এটা কিভাবে করা যায়। হ্যালো, জয়িতা আবার গেছে, অনেক কি শুনতেছো। অর্নি, আচ্ছা যেহেতু ক্লাস রেকর্ড হচ্ছে, আমি আমাদের বুঝা যায়, ঠিক আছে। বসে থেকে দিনটা নষ্ট করার কোনো মানে হয় না, এটা ইজি চ্যাপ্টার, খেয়াল করেন। তাহলে নর্মালি কিভাবে করতে হবে, আমরা জানি রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, অর্থাৎ রম্বসের এসি ও বিডি কর্ণদ্বয় পরস্পরকে ও বিন্দুতে সমকোণে কি করছে, সমদ্বিখণ্ডিত করছে। অর্থাৎ আপনার ওডি এর মান হচ্ছে 5, বিও এর মান হচ্ছে 5, এও এর মান হচ্ছে 12, সিও এর মান হচ্ছে 12। ঠিক আছে, তাহলে একটু খেয়াল করেন, তাহলে আমি মানগুলো পেয়ে গেলাম, এবং এটাও জানি যে কোন এও বিও হচ্ছে 90 ডিগ্রি, বিও সিও হচ্ছে 90 ডিগ্রি, সিওডিও 90 ডিগ্রি, এওডিও 90 ডিগ্রি। ঠিক আছে, তাহলে আমি দেখেন পরবর্তী প্রসিডিউর গুলা কি। যে কোনো একটা ত্রিভুজ ধরলাম এওডি, এওডি এর মধ্যে আমি জানি এও এর মান হচ্ছে আপনার 12, ওডি এর মান হচ্ছে 5। ঠিক আছে, যেহেতু একটা সমকোণী ত্রিভুজ, সমকোণটা হচ্ছে কোণ এওডি, আর সমকোণের বিপরীত বাহুটা হচ্ছে আমার অতিভুজ। তাহলে এটা যদি হয় 12, এটা যদি হয় 5, তাহলে 12 আর 5, অর্থাৎ তাহলে এডি এর মান আসবে হচ্ছে কত, 13। তাহলে আমি এডি এর মান পেয়ে গেছি 13। তো আমি যদি রম্বস এক বাহু যেহেতু পেয়ে গেছি, তাহলে আমি যদি 4 দ্বারা গুণ করি আমার পরিসীমা বের হয়ে যাবে। বুঝা গেছে। ওকে, রেসপন্স দেওয়ার মতো কেউ নেই, তো ধরে নিলাম বুঝা গেছে। ঠিক আছে, এরপরও আজকের ক্লাসটা রেকর্ডিং দেখার পর যদি কেউ না বুঝে থাকো, তাহলে আমাকে জানাতে পারো। ঠিক আছে, অথবা চ্যাটে বলতে পারো। ওকে, তো এরপর যেটা আছে হচ্ছে 14, একটি ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুদের দৈর্ঘ্য 91 আর 51 আছে, এখানে একটু মুছতে হবে। তাহলে একটি ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্য যথাক্রমে 91 ও 51 সেন্টিমিটার, এবং অপর দুটি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 37 ও 13 সেন্টিমিটার। ট্রাপিজিয়ামটির ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে একটা ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল নির্ণয় করার আগে আমাদেরকে যে জিনিসগুলো খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্য দেওয়া আছে কিনা। হ্যাঁ, একটা সমান্তরাল বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 51, আর একটা সমান্তরাল বাহুর দৈর্ঘ্য এটাও দেওয়া আছে 91। হ্যাঁ, দুইটাই দেওয়া আছে, এবং তাদের তাহলে হাফ ইন্টু সমান্তরাল বাহুদের যোগফল এবং তাদের লম্ব উচ্চতা। তো তাদের লম্ব উচ্চতা হচ্ছে কি, নর্মালি আহ এই মানে এই দুই বাহুদের মধ্যে মধ্যে সর্বোচ্চ যে দূরত্বটা, সোজাসুজি। ঠিক আছে, তো লম্ব উচ্চতা আমি চাইলে এটা দিয়েও ডিনোট করতে পারি। ওকে, তখন একটা এঁকে নিলাম। আচ্ছা, ওরা কেন আঁকছে এটা বলতেছি। তাহলে আমাকে সামহাউ ডিই অর সিএফ যে কোনো একটা মান কি করতে হবে, বের করতে হবে। ঠিক আছে,
আসেন তাহলে কিভাবে করতে পারি। নর্মালি আমরা ধরে নিতে পারি যে এই সমান সমান, দেখো টোটাল এ বিটা হচ্ছে 51, যার মধ্যে ইএফ এর মানটা আমি চাইলে কি বলতে পারি, টোটাল এ বিটা হচ্ছে 91, 51 না সরি, টোটাল এডি এ থেকে বিটা হচ্ছে 91 আর সিডিটা হচ্ছে 51। ঠিক আছে, একটু খেয়াল করো, ইডি যেহেতু ইডি আর সিএফ পরস্পর সমান ও সমান্তরাল এবং এবি রেখা আর সিডি রেখাও পরস্পর সমান্তরাল, তাই বলা যায় যে ইএফসিডি একটা আয়তক্ষেত্র। তাহলে ইএফসিডি যেহেতু একটা আয়তক্ষেত্র হয়, তাহলে সিডি আর ইএফ পরস্পর কি হবে, সমান হবে। যেহেতু সিডি এর মানও 51, তাহলে ইএফ এর মানটাও কি হবে, 51 হবে। তাহলে আমার টোটাল এবিটা হচ্ছে 91। এবি কে যদি আমরা ভাঙি তাহলে লিখতে পারবো এই, ইএফ, বিএফ। ঠিক আছে, এই তিনটা মিলে হচ্ছে কত, 91, যার মধ্যে ইএফ এর মান হচ্ছে কত, 51। তাহলে এই আর বিএফ মিলে এটা হচ্ছে কত, 41। এখন দুইটা মিলে 41, এবার দুইটা ইন্ডিভিজুয়াল মান তো আমরা জানি না, তো ধরে নি এইটাকে এক্স ধরি, তাহলে বিএফ টা হয়ে যাবে কি 41 মাইনাস এক্স। এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া আপনি এগুলা কেন করছেন, কারণ ভাইয়া আমার কি লাগবে, ডিই অথবা সিএফ এর মান লাগবে। আমার এখানে দেখতেছি যে ত্রিভুজ এডি একটা সমকোণী ত্রিভুজ, এর মধ্যে অতিভুজের মানটা আমাদের দেওয়া আছে। কোনো কারণে যদি আমার সূক্ষ্মকোণের মান দেওয়া থাকতো তাহলে আমি ডি এর মানটা বের করে ফেলতে পারতাম, কিন্তু আমার সূক্ষ্মকোণের মান এখানে দেওয়া নাই। তাহলে আমার ডি এর মান বের করতে হলে আমার যে কোনো আরেকটা কি লাগবে, ডাটা থাকা অবশ্যই দরকার। অনুরূপভাবে আমি যদি ত্রিভুজ সিবিএফ এর দিকে তাকাই, সেখানেও আমার অতিভুজের মানটা দেওয়া আছে, কিন্তু কোনো সূক্ষ্মকোণ নাই। যেহেতু সূক্ষ্মকোণ নাই, তাই আমাকে সিএফ এর মান বের করতে হলে একটা ডাটা থাকা অবশ্যই দরকার। তো দুইটাই আমি আগেও আপনাদের প্রিভিয়াসলি বলছি, যেহেতু আমার ডাটার মিসিং আছে, সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, সমীকরণ বানাতে হবে। সেজন্য আমরা তোমার ডিই তথা সিএফ কে আমরা এইচ ধরে নিয়েছি এবং এই কে এক্স ধরছি, আর হিসাব করলে বিএফ সমান দাঁড়ায় হচ্ছে 41 মাইনাস এক্স। তাহলে একবার আমি ত্রিভুজ এডিই থেকে এইচ এর মানটা কি করব, সিঙ্গেল করব, এইচ আর এইচ স্কয়ার কে সিঙ্গেল করব, এবং ত্রিভুজ বিএফসি থেকেও আমি সিএফ তথা এইচ বা এইচ স্কয়ার এর মানটাকে আমি কি করব, সিঙ্গেল করব। যেহেতু দুইটাই এইচ এর মান, ওই দুইটা সমীকরণকে বসায় দিয়ে ক্যালকুলেশন করে আমার মেইন টার্গেট হচ্ছে এইচ এর মান বের করা। যদি আমি এইচ এর মানটা বের করতে পারি, তাহলে আমার ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে হাফ ইনটু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল ইনটু লম্ব উচ্চতা। আমার হাফ তো একটা ধ্রুবপদ, ওটা দেওয়া আছে, আর সমান্তরাল বাহুদ্বয়ের মানও দেওয়া আছে। আমি যদি লম্ব উচ্চতা বের করে ফেলতে পারি, তাহলে আমার অঙ্কটা হচ্ছে কি শেষ। আসলে আমরা দেখি প্রসিডিউর গুলা দেখি। ঠিক আছে, তো দেখেন কি করছে তারা। তারা হচ্ছে আপনার প্রথম ত্রিভুজটা থেকে, ত্রিভুজ ADE থেকে আপনার এইচ স্কোয়ার একটা ইকুয়েশন বের করে নিছে। ঠিক আছে, ওরা ওদের মতো শর্টকাট প্রসেস করছে। আপনি এখান থেকে চাইলে এইচ এর মান বা এইচ স্কোয়ার কে সিঙ্গেল করে নিতে পারেন। তারপর ওরা ত্রিভুজ BCF এর ক্ষেত্রে ইকুয়েশনটা যখন অ্যাপ্লাই করতেছিল, এখানে একবার এক্স স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার একটা ইকুয়েশন আসছে, যেটা মান হচ্ছে 169, ওরা এখানে কি বসাই দিছে। তো ওরা একটু শর্টকাট করছে, আপনাকে এভাবে করতে হবে কোনো কোনো কথা নাই। আপনি চাইলে প্রথম ইকুয়েশন থেকে এইচ স্কোয়ার একটা ভ্যালু বের করতে পারেন, এবং সেকেন্ড ইকুয়েশনেও এইচ স্কোয়ার একটা ভ্যালু বের করে দুইটা ইকুয়েশনকে সমান করে এক্স এর ভ্যালুটা আপনি কি করে নিতে পারবেন, বের করে নিতে পারবেন। এটা আপনার উপর, আপনি একটা সমীকরণ কিভাবে সলভ করতে চাচ্ছেন ডিপেন্ড করে আপনার উপর। যাই হোক, তো দুইটা ইকুয়েশন সলভ করার পর এখানে এক্স এর একটা ভ্যালু পাইছে, যেটার মান হচ্ছে এক্স এর মান পাইছে 5। এক্স এর মান যেহেতু 5 পাইছে, তাহলে এক্স এর মানটা যদি আমি এই জায়গায় বসাই দিই 1 নং এ, তাহলে এক্স এর মান 5 বসাই দিলে আমার এইচ এর একটা মান কি চলে আসবে, এইচ এর একটা মান পেয়ে যাব আমি। ঠিক আছে, আমি একটা এইচ এর মান পেয়ে যাব। তাহলে আমি এইচ এর মানটা পাইলাম কত, 12। তাহলে এইচ এর যেহেতু মান 12 পেয়ে গেছি, এবার ট্রাপিজিয়াম এবিসিডি এর ক্ষেত্রে বলা হবে হাফ ইনটু সমান্তরাল বাহুদের যোগফল ইনটু লম্ব উচ্চতা। তাহলে আমি সমান্তরাল বাহুগুলোর মান জানা আছে এবং লম্ব উচ্চতাও পেয়ে গেছি, বসাই দিব, আমার আনসার শেষ। ঠিক আছে, আচ্ছা, এরপর আসবে হচ্ছে সুষম বহুভুজের ক্ষেত্রফল, যেটা হচ্ছে অনেক ইম্পর্টেন্ট জিনিস। তো একটা সুষম বহুভুজ, বহুভুজ মানে কি, একাধিক ভুজ আছে, যেমন ত্রিভুজে ভুজ মানে হচ্ছে বাহু। তাহলে একটা ত্রিভুজ কেন বলা হয়, কারণ ওখানে তিন বাহুর সমাহার বা তিন বাহুর সমষ্টি, সেজন্য বলা হয় ত্রিভুজ। চতুর্ভুজ কেন বলা হয়, যেহেতু চার বাহু আছে সেজন্য কি বলা হয়, চতুর্ভুজ বলা হয়। তাহলে বহুভুজ মানে কি, বহুভুজ মানে হচ্ছে মানে বহু মানে অনেকগুলো কি আছে, বাহু আছে বা অনেকগুলো ভুজ আছে, তাদেরকে বলা হয় কি একটা বহুভুজ। আর সুষম মানে কি, যেমন একটা সুষম ত্রিভুজ বলতে আমরা কি বুঝি, সমবাহু ত্রিভুজ যার তিনটা বাহু মানে কি
পরস্পর সমান। তো সুষম বহুভুজ মানে হচ্ছে কোনটা, যেটার যে জয়টা বাহু থাকবে, ধরো 5টা 6টা 7টা 8টা জয়টাই বাহু হবে, প্রত্যেকটার কি হবে, সমান হবে। অনেক ইম্পর্টেন্ট টপিক, একটু খেয়াল করেন। তাহলে আমার সুষম বহুভুজের ক্ষেত্রে বাহুগুলা মান সমান, এবং সুষম বহুভুজের কোণগুলা হচ্ছে কি পরস্পর সমান, কোণগুলা পরস্পর সমান। তাহলে n সংখ্যক বাহু বিশিষ্ট সুষম বহুভুজের কেন্দ্র ও শীর্ষগুলো যোগ করলে n সংখ্যক সমদ্বিবাহু ত্রিভুজ উৎপন্ন হয়। ঠিক আছে? আচ্ছা, তো আসেন আমরা এই জিনিসটা একটু বুঝাই। ঠিক আছে, ক্যামেরা অন করব, খেয়াল করেন। ঠিক আছে, আশা করি ক্যামেরা দেখা যাচ্ছে। ঠিক আছে, দেখি মেঘলা বইটা। আচ্ছা, তো ইম্পর্টেন্ট জিনিস এটা একটু দেখাই দিচ্ছি, সুষম বহুভুজের ক্ষেত্রফলের ব্যাপারটা। ডাক্তার দেখে বুঝতে পারেন দেখেন, সুষম বহুভুজের ক্ষেত্রফল, তাহলে একটা আমি বললাম, প্রথম পয়েন্ট বললাম, যেহেতু বহুভুজ মানে, বহুভুজ বলতে আমি কি মিন করতেছি, বহু, অসংখ্য, বহু বা অসংখ্য কি আছে, ভুজ বা বাহু। ঠিক আছে, আর সুষম মানে হচ্ছে কি সবগুলা। আর যদি আমি তোমাকে বলি সেম জিনিস বলি, সুষম, সুষম বহুভুজ তার মানে হচ্ছে বহু অসংখ্য ভুজ বা বাহু যারা যারা পরস্পর যারা পরস্পর সমান। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমার কি সুষম বহুভুজের বিষয়টা ক্লিয়ার করলাম। তাহলে আমি একটা ইম্পর্টেন্ট বললাম, সুষম বহুভুজের ক্ষেত্রে, সুষম বহুভুজের ক্ষেত্রে কোণগুলোও সমান। সুষম বহুভুজের ক্ষেত্রে কোণগুলো পরস্পর কি সমান। তাহলে এবং আরেকটা ডাটাও দিছে তারা, যে n সংখ্যক n সংখ্যক বাহু বিশিষ্ট সুষম বহুভুজের যদি আমি কেন্দ্র আর শীর্ষবিন্দুগুলো কি করি, কেন্দ্র ও শীর্ষবিন্দুগুলো যোগ করি, তাহলে আমার n সংখ্যক কি হবে, সমদ্বিবাহু ত্রিভুজ। আচ্ছা, ইন্টারেস্টিং, সমদ্বিবাহু ত্রিভুজ উৎপন্ন হবে। ঠিক আছে, বুঝা গেছে? আচ্ছা, সমদ্বিবাহু ত্রিভুজ উৎপন্ন হবে, ওকে ফাইন। এবার আসেন আমরা একটু দেখি আহ বিষয়টা আসলে কি মিন করছে। এগুলো হচ্ছে আমার মেজর কথাবার্তা। ঠিক আছে, তো মেজর কথাবার্তার পর এবার আসেন আমি একটা জিনিস একটু স্পেশাল মেনশন করি, যে ধরেন আমি এখানে সুষম বহুভুজের চিত্র বা ব্যাখ্যা দিব। তো এটা হচ্ছে ধরুন সুষম বহুভুজ, এবং একটা হাতটা ঠিক করতো, এটা হচ্ছে আপনার কি হবে, সুষম, হাত ব্যথা হচ্ছে আমার, বহুভুজ। তো সুষম বহুভুজের বদলে ধরো আমি একটা ধরে নিলাম, একটা মান ধরে নিলাম, ঠিক আছে, যাতে আমরা প্র্যাকটিক্যালি দেখতে পাই আসলে এটা সঠিক কিনা। ধরে নিলাম সুষম ষড়ভুজ, কি করে নিলাম, ষড়ভুজ। ষড়ভুজ মানে কি জয়িতা বলতো, ছয়টা বাহু, এবং সুষম মানে হচ্ছে কি ছয়টা বাহু সমান হবে। তো ধরে নিলাম আমি একটা ষড়ভুজের চিত্র আঁকলাম। কারণ 1 2 3 4
5 6। যদি আমার চিত্রে সবগুলো বাহুর মান কি হয় নাই, সমান হয় নাই, ধরে নেই এটা একটা হচ্ছে কি সুষম ষড়ভুজ আঁকছি, একটা কি আঁকছি সুষম ষড়ভুজ আঁকছি। তো এখানে ধরেন একটা বহুভুজ আঁকলাম, ধরেন 8 বাহুওয়ালা, ঠিক আছে। তাহলে 1 2 3 4 5 6 7 8, এটা একটা অষ্টভুজ, যাই হোক ধরেন মেনশন করলাম না। তো ধরেন এটা হচ্ছে n সংখ্যক বাহু বিশিষ্ট একটা ধরেন অষ্টভুজ আঁকলাম, তাহলে এটা হচ্ছে একটা ষড়ভুজ, এটা হচ্ছে একটা কি বহুভুজ, অর্থাৎ n সংখ্যক বাহু বিশিষ্ট, তাহলে n সংখ্যক বাহু বিশিষ্ট একটা বহুভুজ আঁকলাম। আচ্ছা, তো এবার প্রথম কথা আমি কি বলছি যে সুষম বাহুজের বাহু দৈর্ঘ্য পরস্পর সমান, তো এটা এরা সমান, এবং ষড়ভুজের ক্ষেত্রেও এরা হচ্ছে কি পরস্পর সমান। ওকে, তো এদেরকে যদি আমি কেন্দ্রের সাথে শীর্ষবিন্দুগুলো, তাহলে একটা সুষম বহুভুজেও কেন্দ্র আছে, একটা সুষম ষড়ভুজেও কেন্দ্র আছে। শীর্ষ কয়টা তাহলে একটু খেয়াল করেন। প্রথম কথা হচ্ছে একটা ষড়ভুজের শীর্ষ হচ্ছে কয়টা, 6টা। শীর্ষ কারা, এই যে এগুলো হচ্ছে শীর্ষ, 1 2 3, এগুলো ইম্পর্টেন্ট, 4 5 6, তাহলে একটা ষড়ভুজের শীর্ষ হচ্ছে 6টা। শীর্ষ কয়টা ভাইয়া, 6টা। কেন্দ্র একটা। আচ্ছা, তো দেখো সুষম ষড়ভুজের ক্ষেত্রে শীর্ষ হচ্ছে 6টা, কেন্দ্র একটা। তাহলে সুষম বহুভুজের ক্ষেত্র কেন্দ্র হচ্ছে কয়টা, কেন্দ্র সবসময় একটা। আর শীর্ষ কয়টা হবে ভাইয়া, শীর্ষ কয়টা হবে বলেন তো, n সংখ্যক। ঠিক আছে, বুঝা গেছে জয়িতা, শুনতেছো? আচ্ছা, তো একটা লাইন আমি লিখে দিচ্ছি এখানে যে আমি যদি আপনার কেন্দ্র ও শীর্ষবিন্দু যোগ করি তাহলে n সংখ্যক সমদ্বিবাহু ত্রিভুজ উৎপন্ন হবে। আচ্ছা, এগুলো তো মৌখিক, আসলে আমরা প্রমাণ করি। তো কেন্দ্রের সাথে আমরা যদি শীর্ষ যোগ করি, তাহলে কেন্দ্র আর শীর্ষ যোগ করলাম, ঠিক আছে। এই যে কেন্দ্র আর শীর্ষ, তো দেখেন তো কয়টা ত্রিভুজ উৎপন্ন হলো, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, 6টা। তাহলে এটা একটা ষড়ভুজ ছিল, শীর্ষ 6টা, কেন্দ্র একটা, যোগ করে আমি 6টা কি পাইছি, 6টা ত্রিভুজ পাইছি। এখন প্রশ্ন হচ্ছে এটা সমদ্বিবাহু কিনা, আসলে টেস্ট করি। দেখেন, যেহেতু এই বাহুটা
যেহেতু দেখেন প্রত্যেকটা পয়েন্টের দূরত্ব সমান, তাহলে কেন্দ্র থেকে এই পয়েন্টের দূরত্ব যা, কেন্দ্র থেকে এই পয়েন্টের দূরত্ব হচ্ছে কি তা, অর্থাৎ এইটা আর এইটা হচ্ছে পরস্পর কি সমান, কিন্তু এটা অসমান। থার্ড নম্বর বাহুটা হচ্ছে কি অসমান। তাহলে একটা ত্রিভুজের দুইটা বাহু সমান, একটা বাহু অসমান হইলে সেটা আমরা কি বলি? দ্বিবাহু ত্রিভুজ বলি। ঠিক আছে? তাহলে ছয়টা কি হয়েছে এখানে উৎপন্ন হয়েছে? সমদ্বিবাহু ত্রিভুজ। বুঝা গেছে ভাইয়া জিনিসটা? বুঝা গেছে? আচ্ছা, তাহলে যদি সেটা হয় একটা বহুভুজ হয়, তাহলে বহুভুজে কয়টা বাহু, কয়টা শীর্ষ n সংখ্যক। তো একটা বহুভুজে তুমি যদি যোগ করো, তাহলে কয়টা ত্রিভুজ উৎপন্ন হবে? n সংখ্যক সমদ্বিবাহু ত্রিভুজ উৎপন্ন হবে না ভাইয়া? ঠিক আছে, বুঝা গেছে? ওকে। আচ্ছা, আসলে আমরা একটু প্রমাণ করি যে ধরেন আমি এটাকে নাম দিলাম এ বি সি ডি ই এফ। এটাও নামকরণ করি এ বি সি ডি ই এফ জি এইচ। ঠিক আছে? আচ্ছা, তো আমরা একটা সুষম বহুভুজের ক্ষেত্রফল, আমার মেইন টার্গেট হচ্ছে এই পোর্শনটা, এটার ক্ষেত্রফল একটা সূত্র বের করব। কার মাধ্যমে? ষড়ভুজের মাধ্যমে, যেহেতু এটা আমার জানা মানে। ঠিক আছে? তাহলে নরমালি একটু খেয়াল করো যে এটা হচ্ছে একটা এবিসিডি ইএফ একটা সুষম বহুভুজ, এর কেন্দ্রটা হচ্ছে ও। ঠিক আছে? কেন্দ্র হচ্ছে ও এবং বাহু হচ্ছে n সংখ্যক। এখানে হচ্ছে ধরো এটা একটা সুষম, আমি এটার সাপেক্ষে বলি, এটা একটা সুষম বহুভুজ। ঠিক আছে? এর কেন্দ্র হচ্ছে ও, ধরে নিলাম কেন্দ্র হচ্ছে ও তে, এবং বাহু হচ্ছে n সংখ্যক। প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য ধরে নিলাম এ, প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য ধরে নিলাম কি এ, এবং যেহেতু প্রত্যেকটা হচ্ছে কি পরস্পর সমান, তো এটা তো ধর একটা ষড়ভুজ, তো আমি অ্যাক্সিলারেট বাহুমান জানি না, তো এ লিখে দিলাম। ঠিক আছে? আচ্ছা, প্রত্যেক বাহু দৈর্ঘ্য ধরে নিলাম এ। তা ও এ কমা ওবি যোগ করি, আচ্ছা করছি। তাহলে আমার এখানে একটা ত্রিভুজ এ ও বি উৎপন্ন হয়েছে। আচ্ছা, হইলো ত্রিভুজ এ ও বি। ওকে। তো ও এ ও বি এর একটা উচ্চতা আমি আঁকি ও এন। ঠিক আছে? একটা আঁকলাম ও এন, যেটা মান দিলাম হচ্ছে এইচ। তাহলে এখান থেকে একটা উচ্চতা আঁকলাম, যেটা মান দিলাম হচ্ছে কি এইচ। তাহলে একটা দেখি বলতো, একটা সুষম, আমি বহুভুজের ক্ষেত্রফল পরে বলি, একটা ষড়ভুজের ক্ষেত্রফল আমরা কিভাবে ভাগ করব? এই, আরে shit। দেখেন তো ভাইয়া, এই ষড়ভুজটা সমান 6টা ত্রিভুজে বিভক্ত হয়েছে। আমি যদি একটা ত্রিভুজের ক্ষেত্রফল জানি, তাহলে আমি বাকি 6টা পেয়ে যাবো যেহেতু সুষম। আর যদি সুষম না হয় সেক্ষেত্রে কি, আপনি যদি একটা ষড়ভুজের 6টা ত্রিভুজের ক্ষেত্রফলই জানেন, যোগ করে দিলে টোটাল ষড়ভুজটার ক্ষেত্রফল বেরিয়ে যাবে না ভাইয়া? আচ্ছা, তো আমাদের মেইন টার্গেট হচ্ছে, তাহলে আমি যেহেতু আগে কখনো ষড়ভুজের ক্ষেত্রফল ত্রিভুজের সূত্র ধরে। তা আমার যেহেতু ডাইরেক্ট কোনো সূত্র এখনো প্রতিপাদিত হয় নাই, তাহলে আমরা একটা ত্রিভুজের সূত্র দিয়ে যেহেতু বলা আছে সুষম, তাহলে আমার মেইন টার্গেট হচ্ছে কোনো মতে যেন কোন এ ও বি এর মানটা বের করতে পারি, মানে ত্রিভুজ এ ও বি এর ক্ষেত্রফল বের করতে পারি। সেটা 6 দ্বারা গুণ করে দিলে কিন্তু আমার ষড়ভুজের ক্ষেত্রফল বের হয়ে যাবে। অনুরূপভাবে একটা বহুভুজের ক্ষেত্রে যদি আপনি যে কোনো একটা ত্রিভুজের মান বের করতে পারেন, ঠিক আছে, যেহেতু একটা আহ, ষড়ভুজের ত্রিভুজ হচ্ছে 6টা, তাহলে আমি একটা ত্রিভুজ একটার ক্ষেত্রফল বের করে সেটা কত দ্বারা গুণ করবো? n দ্বারা গুণ করবো। বুঝা গেছে? আচ্ছা, তাহলে আমার এ ও বি এর ক্ষেত্রফল লাগবে। ওকে, দেখি। আচ্ছা, একটা ইম্পর্টেন্ট জিনিস ধরে নেন, কোন এই ও এ বি কোণটা হচ্ছে থিতা। ধরে নেন এই কোণটা হচ্ছে আপনার কি থিতা। এই যে ও এ বি কোণ, এটার মান হচ্ছে কত? থিতা। ঠিক আছে? এটা যদি থিতা হয়, তাহলে যেহেতু এটা একটা সবগুলো হচ্ছে পরস্পর সমান, তাই না? তাহলে এটা যদি থিতা হয়, আর যেহেতু এটা সমদ্বিবাহু ত্রিভুজ, এটার বিপরীত বাহু হচ্ছে এটা, তাহলে এটাও থিতা হলে এই জিনিসটাও কি হবে? আমার থিতা হবে। ঠিক আছে? অনুরূপভাবে এই জিনিসটাও আমার কি হবে? থিতা হবে। এই জিনিসটাও থিতা, এই জিনিসটাও থিতা, এটাও থিতা, এটাও থিতা। ঠিক আছে, ধরে নিলাম। তাহলে ভাইয়া একটু বলো তো, একটা সুষম ষড়ভুজের শীর্ষে উৎপন্ন কোণ কত? শীর্ষ উৎপন্ন কোণ কত? দেখেন, চিত্রটা যদি ক্লিয়ার না হয়, আমাকে এখানে বড় চিত্র রাখতেছি।
আচ্ছা, তাহলে আমার এই কোণটা যদি থিতা হয় তাহলে এটাও ঠিক কোনটা ভাইয়া? শীর্ষ শীর্ষ বলতে পুরো এটা বোঝাচ্ছে না? শীর্ষ বলতে পুরো এটা বোঝাচ্ছে না? তাহলে একটা সুষম ষড়ভুজের শীর্ষ উৎপন্ন কোণ কত? 2 থিতা না? থিতা প্লাস থিতা। তাহলে একটা শীর্ষ উৎপন্ন কোণ হচ্ছে কি? 2 থিতা। ঠিক আছে? একটা ষড়ভুজের ক্ষেত্রে শীর্ষ উৎপন্ন কোণ 2 থিতা এবং সেটা বহুভুজের ক্ষেত্রেও শীর্ষ উৎপন্ন কোণ হচ্ছে কত? 2 থিতা। শীর্ষ উৎপন্ন কোণ কত ভাইয়া? 2 থিতা। ঠিক আছে? তাহলে এই ষড়ভুজের ক্ষেত্রে এই ষড়ভুজের ক্ষেত্রে টোটাল শীর্ষ উৎপন্ন কোণ কয়টা? এই ষড়ভুজের কয়টা শীর্ষ আছে? 6টা। তাহলে এটার জন্য টোটাল শীর্ষ উৎপন্ন কোণ হবে কত? 6 × 2 থিতা বা 12 থিতা। টোটাল শীর্ষ উৎপন্ন কোণ, তাই না ভাইয়া? এখানে এ বি সি ডি ই এফ 6টা শীর্ষ আছে। প্রত্যেকটা শীর্ষ যদি 2 থিতা করে উৎপন্ন করে তাহলে টোটাল আমার শীর্ষ উৎপন্ন কোণ কত? 2 থিতা। মানে 6 × 2 থিতা। তো একটা বহুভুজে তো আমার টোটাল কোণ কত হবে? বহুভুজে তো ধর কয়টা শীর্ষ আছে? n সংখ্যক শীর্ষ। তাহলে শীর্ষ উৎপন্ন কত হবে কি? 2 থিতা n। বুঝা গেছে ভাইয়া? আচ্ছা, তো একটা যে কোনো বহুভুজের কেন্দ্রে উৎপন্ন কোণ 360 ডিগ্রি, এটা তো জানো। আচ্ছা, একটা বহুভুজের কেন্দ্রে উৎপন্ন কোণ হচ্ছে 360 ডিগ্রি। এটা তাহলে বহুভুজে এটার কেন্দ্রে উৎপন্ন কোণ কত? কেন্দ্রে উৎপন্ন কোণ আপনার 4 সমকোণ বা 360 ডিগ্রি বলতে পারো। 4 সমকোণ বা 360 ডিগ্রি। তো বহুভুজেরও কেন্দ্রে উৎপন্ন কোণ কত? 4 সমকোণ বা 360 ডিগ্রি, তাই না ভাইয়া? ওকে, এটা তো বুঝলাম। তাহলে এবার খেয়াল করো, তাহলে আমার টোটাল টোটাল এই যে একটা ষড়ভুজ আঁকছি, ষড়ভুজের মধ্যে টোটাল কি কি কোণ আছে? মানে টোটাল যত কোণ আছে সবার সমষ্টি কি কি দেখো তো। নাম্বার 1 হচ্ছে একটা আছে কেন্দ্রের কোণ, আরেকটা হচ্ছে প্রত্যেকটা শীর্ষের কোণ। প্রত্যেকটা শীর্ষের কোণ হচ্ছে সবগুলা মিলায় 12 থিতা, আর কেন্দ্রের কোণ হচ্ছে কত? 4 সমকোণ, তাই না ভাইয়া? ঠিক আছে। আচ্ছা, আর এটার জন্য বহুভুজের জন্য কি হবে? 2 থিতা n প্লাস 4 সমকোণ না? বুঝা গেছে ভাইয়া? ওকে, এবার একটু খেয়াল করেন যে আহ একটু খেয়াল করেন, এই একটা ষড়ভুজের মধ্যে যদি 6টা ত্রিভুজ থাকে, তাই না? এই পুরো টোটাল ষড়ভুজটাকে একটা আপনার ষড়ভুজের কোণ কি কি? একটা হচ্ছে কেন্দ্রের কোণ, একটা হচ্ছে প্রত্যেকটা শীর্ষের কোণ। তা আমি এদের টোটাল মাপ জানি। আবার আমি যখন এই ষড়ভুজটাকে তখন ভাগ করে ফেললাম, 6টা ত্রিভুজে ভাগ করে ফেললাম, তাহলে কোণেরও ভাগ হয়ে গেল না? কেন্দ্রের কিছু কোণ এটাতে চলে আসলো, তারপর শীর্ষের হাফ মানে 2 থিতার মধ্যে কিছু অংশ এখানে চলে আসলো, কিছু অংশ এখানে চলে আসলো। এভাবে করে 6টা ত্রিভুজে ভাগ হওয়ার ফলে কোণগুলা মানে 6টা ত্রিভুজের মধ্যে ভাগ হয়ে গেছে না? তো আমি যদি 6টা ত্রিভুজের কোণগুলাই যোগ করি তাহলে আমার সেম আসার কথা না? আচ্ছা, তো যে কোনো একটা ত্রিভুজে মানে উৎপন্ন কোণ কত? 180 ডিগ্রি না? 3 কোণের সমষ্টি বা 2 সমকোণ। যে কোনো একটা ত্রিভুজ উৎপন্ন কোণ হচ্ছে কত? 2 সমকোণ বা 180 ডিগ্রি। এটা বহুভুজের ক্ষেত্রে 2 সমকোণ, মানে সবকিছুর ক্ষেত্রে 2 সমকোণ বা 180 ডিগ্রি, তাই না? 3 কোণের সমষ্টি। তাহলে বহুভুজে কয়টা কোণ থাকে? একটা ষড়ভুজে কয়টা কোণ থাকে? মানে কয়টা ত্রিভুজ থাকে? 6টা। ষড়ভুজে ত্রিভুজ থাকে কয়টা? 6টা। তো 6টার জন্য উৎপন্ন কোণ কত হবে? 12 সমকোণ না? কত উৎপন্ন কোণ হবে? 12 সমকোণ। আর এটা ত্রিভুজ থাকে n সংখ্যক, তার উৎপন্ন কত হবে? কত? 2n সমকোণ। কত হবে? 2n সমকোণ। বুঝা গেছে এতটুকু? আচ্ছা, তাহলে এখন আমি কি বলতে পারি? প্রশ্ন মতে বলতে পারি না যে এই আপনার এখানে যেটা আসছিল 12 থিতা প্লাস 4 সমকোণ, 12 থিতা প্লাস 4 সমকোণ, 42 এগুলা সমান সমান 12 সমকোণ বলতে পারি না? হাত উঠা তাড়াতাড়ি।
12 সমকোণ বলা যায় না এটাকে? 12 থিটা প্লাস 4 এটা হচ্ছে আপনার পুরো ষড়ভুজের মোট কোণ। আর এটা হচ্ছে কি ছয়টা ত্রিভুজে ভাগ হওয়ার ফলে ছয়টা ত্রিভুজের টোটাল কোণ সমকোণ বলা যায়। আচ্ছা 12 সমকোণ। অনুরূপভাবে যদি আমি এখানেও লিখি তাহলে এখানে হচ্ছে আমার 12 থিটার জায়গায় হবে 2 থিটা n প্লাস 4 সমকোণ ইকুয়ালস টু 2n সমকোণ। তো আসেন তা 4 সমকোণ ওই পাশে পাঠাই দিই, তাহলে 12 থিটা গুলো কি হবে 8 সমকোণ। 12 থিটা গুলো কি হবে 8 সমকোণ। ঠিক আছে, বুঝা গেছে? তো 12 থিটা যদি 8 সমকোণ হয় তাহলে থিটা গুলো কত হবে? 8/12 ইন্টু 90 ডিগ্রি। ধরেন আমি যদি ডিগ্রিতে নিয়ে আসি, 4 দিয়ে কাটলে 2, 4 দিয়ে কাটলে 3, 3 দিয়ে কাটলে হচ্ছে কত 30। তাহলে 30 দুগুণে 60 ডিগ্রি। তাহলে আমি একটা ষড়ভুজের কি পেয়ে গেলাম? শীর্ষের অর্ধেক কোণ পেয়ে গেলাম, তাই না? ষড়ভুজের শীর্ষের অর্ধেক কোণ বা থিটা মানটা পেয়ে গেলাম। চলুন এখান থেকে একটু যদি ক্যালকুলেশন করি, এটা তো পেয়ে গেছি, কিন্তু এখানে তো ডিরেক্ট পাবো না। এখানে কি হবে 2 থিটা n ইকুয়াল টু হবে যে 2n মাইনাস 4 সমকোণ। 2n মাইনাস 4 সমকোণ, ঠিক আছে? বা থিটা ইকুয়াল টু কি হবে 2n মাইনাস 4 বাই 2n সমকোণ। ঠিক আছে, তো এখানে যদি তুমি ভাগ করে দাও তার 2n ভাগ গেলে থাকে 1, আর এখানে তো ভাগ গেলে থাকবে হচ্ছে কত 2/n সমকোণ। 2/n সমকোণ। আচ্ছা ভালো কথা, তো সমকোণ জিনিসটা যদি উঠায় দাও তাহলে এটা যাবে কি 1 ইন্টু 2/n ইন্টু 90 ডিগ্রি, বা ক্যালকুলেশন করলে হয়ে যাবে কি 90 ডিগ্রি মাইনাস 180 ডিগ্রি বাই n। ঠিক আছে, সবগুলো ডিগ্রি চলে আসলো। ঠিক আছে, আচ্ছা। তো এখন এটা তো থিটা মান বের করছি, আসলে আমরা কোন অনুপাতে ত্রিকোণমিতিক অনুপাতের সাহায্যে প্রকাশ করার চেষ্টা করি। যে এই ত্রিভুজটার ক্ষেত্রে ট্যান থিটা গুলো কি হইতো, যদি এটা h হয় আর এটা যদি লম্ব h হয়, তাহলে ট্যান থিটা হবে কি লম্ব বাই ভূমি, তাই না? লম্ব বাই ভূমি, লম্ব হচ্ছে h আর আমি প্রত্যেকটা বাহু ধরছিলাম a। তাহলে এটা যেহেতু সমদ্বিবাহু ত্রিভুজ, লম্বটাই মধ্যমা হিসেবে কাজ করবে, তাহলে এটা মান হবে a/2। তাহলে আমার এই ত্রিভুজের জন্য ট্যান থিটা গুলো কি হবে, লম্ব হচ্ছে h আর এটা হচ্ছে a/2, লম্ব হচ্ছে h আর এটা হচ্ছে a/2, বা এটা হয়ে যাবে কি 2h বাই a। ট্যান থিটা মান কি হয়ে যাবে 2h বাই a। ঠিক আছে, তাহলে আমরা কি লিখতে পারি ট্যান থিটা ইকুয়াল টু 2h বাই a, বা থিটার জায়গায় আমি কি বসে দিতে পারি 90 মাইনাস 180 বাই n। তাহলে ট্যান 90 মাইনাস 180 বাই n। আপনারা সবাই 8.3 করছেন, তাই না? আপনারা সবাই 8.3 করছেন, তাহলে আচ্ছা এখান থেকে আগে h কে সিঙ্গেল করে ফেলি। ঠিক আছে, এখান থেকে আমার h এর ভ্যালুটাই তো বের করা ইম্পর্টেন্ট। ঠিক আছে, কারণ আমি আমার মেইন গোলটা কি ছিল? আমার মেইন গোলটা ছিল, আচ্ছা আমার মনে হয় মিটিং এর টাইম ওভার হয়ে যাচ্ছে, নেক্সট মিটিং এ ঢুকেন তাড়াতাড়ি।